This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বীরেন্দ্রবাবু কেন আমাদের এই মিথ্যা কেস করেছে স্যার একটু আগে না না সেটা একটু জবাব দিয়ে আপনাকে যেতে হবে। আপনার সামনে আমরা বলবো এখানে আমরা কোনো দল চাই না করি আমরা দলের ছেলে আমরা দলের ছেলে কেন করতে কেন করতে বিচারে এই শিক্ষা সাগরে দিয়েছিলেন যে বিরোধী দলের নেতারা আসবে তাদেরকে কর্মী দিয়ে হেনস্থা করিয়ে পিটপাট করিয়ে তাদেরকে সাগর ছাড়া করতাম। আজ নামখানার মানুষ সেটা ওনাকে করে দেখিয়েছেন। আগামী দিনে ওনার জন্য সাগর অপেক্ষা করছে। এটা আমাদের নাকি বিধায়কেরই দেখুন গাড়ির সামনে বসতে গাড়ি লুকিয়ে চলে গেছে। বঙ্কিম হাজরা শুধু নয়, আগামী দিন থেকে মমতা ব্যানার্জি তাড়া খাবে, অভিষেক ব্যানার্জি তাড়া খাবে। মন্ত্রীর গাড়ির জায়গাতেই পড়ে রইল। দলীয় কর্মীর বাইকে চেপেই তড়ি ঘড়ি এলাকা ছাড়লেন মন্ত্রী বঙ্কিম হাজরা। বিক্ষোভের মুখে গাড়ি নিয়ে যে বেরোবেন সেই রিস্ক আর তিনি নিতে চাননি। কোথাকার জল, কোথায় গড়ায়, কি দরকার ঝুঁকি নিয়ে? আগে ভাগে কেটে পড়াই ভালো। হাওয়া বুঝে মন্ত্রীমশাই হাওয়া মানে হাওয়ায়, আক্ষরিক অর্থেই হাওয়া। বিক্ষোভের ত্রিসীমানায় আর খুঁজে পাওয়া যায়নি মন্ত্রীমশাইকে। গাড়ি ভাঙচুর যদি হয় তো হোক, সরকারি গাড়ি তো, আরে ওসব প্রশাসন বুঝে নেবে, ছাড়ুন তো। চাচা আপন প্রাণ বাঁচা। অতএব ছবিতে দেখতেই পাচ্ছেন কতটা দ্রুত এলাকা ছেড়ে পালাচ্ছেন মন্ত্রী। দেখুন গাড়ির সামনে বসতে গাড়ি লুকিয়ে চলে গেছে। 26-এর হাওয়া কেমন হতে পারে সেটা বছরের গোড়াতেই কি টের পেয়ে গেলেন প্রবীণ মন্ত্রীমশাই? মমতা বন্দ্যোপাধ্যায়ের মন্ত্রিসভার অন্যতম সদস্য বঙ্কিম হাজরা। একে কনকনে হাড় কাঁপানো ঠান্ডা, কিন্তু সাগরের রাজনীতির গরম হাওয়া। একটা মিথ্যাচার করা হচ্ছে যে মাননীয় মন্ত্রী নাকি ওখান থেকে পালিয়ে গেছেন। আপনাদের একদম স্বতঃস্ফূর্ত ভাষায় বলতে চাই যে এখানে পালিয়ে আসার কিছু নেই। সেখানে এলাকার মানুষ কিছু সমস্যার কথা বলেছেন এবং সমস্যাগুলো উনি সমাধান করবেন বলেছেন। পরবর্তী সময়ে রাস্তাটা একটু খারাপ ছিল, মানে সেই এলাকাবাসী বলেন যে এখান দিয়ে আপনি হচ্ছে গাড়ি হয়তো যেতে পারবেন না, আপনি এখান থেকে একটু বেরিয়ে গেলে সেখান থেকে গাড়ি যেতে পারবে। এবং সেই কারণে তিনি কিন্তু ওখান থেকে একটুখানি উনি বাইকে করে এসে ওনার নিজস্ব সরকারি গাড়িতে কিন্তু উনি কিন্তু ফিরে যান। এবং পরবর্তী সময়ে নামখানা ব্লকে মানে দারিকনগর মৌজায় একটা বড় সুন্দরবনের অর্থানুকূলে একটা রাস্তা কিন্তু উনি উদ্বোধন করার পরে তারপরে উনি বাড়ি ফেরেন। আচ্ছা, অস্বস্তি আড়াল করতে সাগরের শাসক নেতা যার কথা শোনাচ্ছিলাম, যে যুক্তি দিচ্ছেন বা যে ন্যারেটিভটা সামনে আনছেন, ঘটনা কি সত্যি তাই? বুকে হাত রেখে বলুন তো আপনি, যিনি বলছেন এই কথাটা। বিক্ষোভের মুখে এলাকা ছেড়ে মন্ত্রীমশাইকে পালাতে হয়নি। বিক্ষোভকারীদের কথা শুনে খারাপ রাস্তা বলে নিজের 4 চাকা ছেড়ে কিছুটা পথ বাইকে গেলেন মন্ত্রী, মানে জনসেবার জন্য, হাল হকিকত বুঝে নেওয়ার জন্য। তা আমি একটা প্রশ্ন করি ঠোটকাটা হিসেবে, তো ওই রাস্তা ধরেই তো গাড়িতে মন্ত্রীমশাই এলাকায় ঢুকেছিলেন। তখন ঢুকলেন কি করে, আর কেনই বা ঢুকলেন গাড়িতে? আগাগোড়াই গাড়ি ছেড়ে দিতে পারতেন। হ্যাঁ, বঙ্কিম হাজরার মতো একজন প্রবীণ মন্ত্রীকে ভোটের এই কয়েক মাস আগে যদি নিজের কেন্দ্রে বিক্ষোভের মুখে পড়ে পালাতে হয়, শাসকের জন্য সেটা মোটেই ভালো সিগন্যাল বা ভালো বিজ্ঞাপন নয়, এটা হলফ করে বলা যায়। বঙ্কিমবাবুর নিজের কাছে তো নয়। দেখুন, দক্ষিণ 24 পরগনার সাগর বিধানসভা কেন্দ্র থেকে মোট 4 বার বিধায়ক হয়েছেন বঙ্কিম হাজরা। 2001 প্রথম জিতেছিলেন, সেটা ছিল বাম জমানা। এরপর 2011, 2016, 2021-এ জয়ী হয়েছেন। বঙ্কিম হাজরা এখন সুন্দরবন বিষয়ক মন্ত্রী। মাঝে শুধু 2006-এর ভোটে সিপিএমের কাছে পরাজিত হয়েছিলেন। এবার কি 2006-এর পরিণতি হতে চলেছে অন্তত তার ক্ষেত্রে? দেখুন, বঙ্কিম হাজরা ফের প্রার্থী হবেন কি না হবেন তা আগাম আমি বলতে পারবো না, আমরা বলতে পারবো না। কিন্তু নিজের ভোটের জমি চাষ করতেই হয়তো তিনি পুরনো তৃণমূল কর্মীর বাড়িতে গিয়েছিলেন, এই প্রশ্ন করাই যায়। যিনি এখন বিজেপিতে, তার নাম বীরেন গিরি। তাতেই উল্টো ফল হয়েছে, মানে দলের লোক ক্ষোভ দেখিয়েছে, দলের কর্মীদের বিক্ষোভের মুখেই তো তাকে পড়তে হয়েছে।
মন্ত্রীমশাই এসেছিলেন নামখানাকে টেনে বার করতে। টেনে কি বার করবেন, নিজের দলেরই কর্মী সমর্থকের তাড়া খেয়ে কনভয় ফেলে আর এক কর্মীর বাইকে চেপে ওনাকে পালাতে হয়েছে। একটা আমাদের নাকি বিধায়কইনি, দেখুন গাড়ির সামনে বসতে গাড়ি লুকিয়ে চলে যাচ্ছে। উনি দেখা তো করতে এসেছিলেন, সৌজন্য সাক্ষাৎকার করতে এসেছিলেন। তাছাড়া তার বড় কথা ছিল আমার মন্দিরে, তার চণ্ডীমায়ের মন্দিরে একটা মানসিক ছিল। কারণ 2021 সালে বিধায়ক হওয়ার পর, মন্ত্রী হওয়ার পর তিনি বলেছিলেন যে বীরেন্দা আপনার বাড়িতে চণ্ডীমায়ের মন্দির কাছে আমার মানবটা পরিশোধ করব। বীরেন্দ্রবাবু কেন আমাদের এই মিথ্যা কেস করেছে স্যার একটু আগে না না সেটা একটু জবাব দিয়ে আপনাকে যেতে হবে। যেতে হবে আমাদেরকে, কারণ আমাদের না না আমাদের তো কোনো ছিল না। আমাদের নামে কেন কেস হচ্ছে? এটা বলুন। 90 জন বাস করে 180 টাকা কেন কেস হচ্ছে? এটা জবাব দিতে হবে। 180 টাকা আপনার সামনে বলবো, স্যার এটা জানি না। আপনার সামনে আমরা বলবো এখানে। আমরা কোনো দল চালিয়ে করিনি, আমরা দলের ছেলে, আমরা দলের ছেলে। কেন করতে হবে? কেন করতে হবে? কেন করতে হবে? আমার বাড়িতে আতিথ্য গ্রহণ করতে এসেছিল, এইটুকু আমি করেছি। তারপর তিনি গাড়ি করে বেরিয়ে গেছে। দেখুন দলনেতাকে অভিযোগ জানাতে উনি কিভাবে চোরের মতো চলে যাচ্ছেন। দেখুন একটা আমাদের নাকি বিধায়কইনি, দেখুন গাড়ির সামনে বসতে গাড়ি লুকিয়ে চলে যাচ্ছে। উনি এই শিক্ষা সাগরে দিয়েছিলেন যে বিরোধী দলের নেতারা আসবে তাদেরকে কর্মী দিয়ে হেনস্থা করিয়ে পিটপাট করিয়ে তাদেরকে সাগর ছাড়া করতেন। আজ নামখানার মানুষ সেটা ওনাকে করে দেখিয়েছেন। আগামী দিনে ওনার জন্য সাগর অপেক্ষা করছে, ওখানেও ওনাকে তাড়া খেতে হবে। ওনার তাড়া খাওয়ার পালা শুরু হয়েছে। কেন বিক্ষোভ? আশা করি এতক্ষণে আপনারা, মানে দর্শকদের কথা বলছি, কিছুটা বুঝতে পেরেছেন যে বীরেনগিরি বিজেপিতে গিয়ে পুরনো দলের কর্মীদের বিরুদ্ধে মিথ্যে মামলা দিচ্ছেন। অ্যাটলিস্ট অভিযোগ তাই, অভিযোগ অন্তত তাই, তাকে ফের দলে টানার চেষ্টা করছেন বঙ্কিম হাজরা। বঙ্কিমবাবুর সেটিং দেখছেন তৃণমূলের এই কর্মীরা যারা বিক্ষোভ দেখিয়েছেন। যদিও ওই বীরেনগিরির দাবি তিনি তৃণমূলেরই লোক। কি কেস দিয়েছেন না দিয়েছেন সে ব্যাপারে আলোচ্য বিষয়ে বলতে আসার সময় তিনি বলেছেন যদি কিছু হয়ে থাকে তিনি কথা বলবেন। তো এটা তো প্রশাসনিক জায়গায়, তো সেখানে কিন্তু এলাকাবাসী কোনো বিক্ষোভও দেখায়নি, কিচ্ছু দেখায়নি, শুধু জানাতে এসেছিল যে আমাদের এই সমস্যাগুলো আছে, আপনি একটু সমাধান একটু করে দিলে ভালো হয়। তো সেখানে মাননীয় মন্ত্রী আশ্বাস দিয়েছেন ঠিক আছে, পরবর্তী সময় এসে তিনি এই সমস্যাগুলো যেগুলো আছে দলীয় কর্মীদের মধ্যে সেগুলো তিনি সমস্যা জানান। দেখুন আমি 2098 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা লগ্ন থেকে আমি আছি। তা আমার সঙ্গে একটা 23 সাল থেকে এই পঞ্চায়েত নির্বাচন থেকে একটু দূরত্ব তৈরি হয়েছিল রাজনীতিগতভাবে। উনি তৃণমূল কংগ্রেসের কর্মী ছিলেন, যে কারণে হোক তিনি বিজেপিতে গেছেন, কিন্তু মাননীয় মন্ত্রীর সঙ্গে তার মানত মানে যে শোধ করা পুজো বা মানত শোধ করার জন্য যে পূজার্চনার ব্যাপার নিয়ে এর সঙ্গে কোনো সম্পর্ক নেই। আমি ফেরার বিষয়ে বলবো যে বর্তমান যেটা বিজেপি চলছে যে দলটা, তাদের একটা রাজ্য কমিটি গঠন এখনো করতে পারেনি। তাদের 3টে মানুষ, একটা শুভেন্দু অধিকারী, একদিকে সুকান্ত মজুমদার, একদিকে দিলীপ ঘোষ, একদিকে শ্রমিক ভট্টাচার্য। আর প্রত্যেকটা জেলা, প্রত্যেকটা সংগঠনেই আপনাকে দেখা যাবে যে সেখানে দেখা যাবে সংগঠন দ্বিধা বিভক্ত, কোথাও 3টে কোথাও 4টে করে গ্রুপ হয়ে গেছে। ওই দলটা আমি নিয়ে নামখানা ব্লকে চিন্তা করি না। ওই দলটা 26-এ আমি তৃণমূলে যাচ্ছি, এখানকার সংগঠন ওদের কতটা আছে তলানিতে, আমি আরোটা এখানে মাটিতে কবর দেওয়ার মতো সেই জায়গায় আমি আমার বক্তব্যের মাধ্যমে মানুষের কাছে তুলে ধরব। বাপরে বাপ, শুনলেন তো? তৃণমূলে ফিরে এসে দায়িত্ব নিয়ে এবার তিনি ওই এলাকায় বিজেপিকে কবরে পাঠিয়ে দেবেন। আচ্ছা খেয়াল করলেন এই যে ভদ্রলোক কথা বলছিলেন, উনি বলছেন 98 সাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় আর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। তা মশাই আপনি 98 সালে অভিষেক বন্দ্যোপাধ্যায়কে পেলেন কোথায়?
হ্যাঁ, ভোট কাটা যদি প্রশ্ন করে, মানে ভাবের ঘরে চুরি করা আর কোনো রাস্তা পাচ্ছেন না। না, এমন পার্টি করেন যে ভুলেই গেছেন যে 98 সালে অভিষেক ছিল শিশু, মানে বয়সের ক্ষেত্রে বলছি। 26-এ তিনি ফিরছেনই, এটুকু তিনি পরিষ্কার করে দিলেন। তার মানে দলের যারা কর্মী তাদের আশঙ্কাই ঠিক, মন্ত্রীমশাই বীরেনগিরির সঙ্গে সেটিংটা ভালো রকম করে ফেলেছেন, তাই তো? নামখানার এই ঘটনায় বিজেপি যদিও আরও বড় প্রেক্ষিত এবং প্রেক্ষাপট দেখছে, শাসকের শেষে শুরু দেখছে। গত বছরের জুলাইয়ে আর এক মন্ত্রী সিদ্দিকুল্লাহ চৌধুরী বিক্ষোভের মুখে পড়েছিলেন, সেই ছবি আপনাদের দেখাবো। পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে তাঁরই বিধানসভা কেন্দ্রে সিদ্দিকুল্লাহর কনভয়ে হামলা হয়েছিল এবং মন্ত্রীর গাড়িতে পাথর বৃষ্টি হয়েছিল। দলেরই অন্য গোষ্ঠীর ওপর খেপে গিয়েছিলেন সিদ্দিকুল্লাহ। এগুলো সব টুকরো টুকরো ছবি দেখাচ্ছি আপনাদের, যার ভেতর একটা মেসেজ আছে। বিভিন্ন সময়ে দিনহাটায় জনরোষের মুখে পড়েছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ। এই যে বিন্দু বিন্দু বিক্ষোভ, এটাই কি 26-এর ভোটের ফলে সিন্ধুর রূপ নেবে? প্রশ্ন এখন এটাই। এরা সব মার খাবে, এদেরকে পাবলিক পিটিয়ে মেরে ফেলবে, যা অবস্থা চলছে। সব থেকে মজার ব্যাপার, পুলিশ বাহাল তবিয়তে ভাগ নিয়ে বসে আছে। পুলিশ জানে এরা আছে, ডিএ না পেলেও ডিএ থেকে 4 ডবল পয়সা পাচ্ছে। একটা আমাদের নাকি বিধায়কই দেখুন গাড়ির সামনে বসতে গাড়ি লুকিয়ে চলে যাচ্ছে। বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য যে আশঙ্কা প্রকাশ করেছেন 26-এর ভোটের রেজাল্ট বেরোনোর পর, তার সেই আশঙ্কাই কি সত্যি হতে চলেছে? মুর্শিদাবাদের একটা ছবি দেখে আজ কিন্তু আমার তাই মনে হচ্ছে। ধৈর্য ধরে ভোটের ফল পর্যন্ত অপেক্ষা করতে হবে না। শাসক শিবিরে এখনই যে হারে লাঠালাঠি এবং রক্তারক্তি শুরু হয়েছে, আপনি দেখলে অবাক হবেন। অবশ্য আপনি অবাক হবেন কিনা এটা আপনার ব্যক্তিগত বিষয়, কারণ এটাই ধারাপাত, কিন্তু এখন খুব বেড়েছে। মুর্শিদাবাদের রানীনগরে মিজান হাসানের মাথা, নাক, মুখ মেরে ফাটিয়ে দেওয়া হয়েছে। মিজানকে, তিনি তৃণমূল কর্মী তো বটেই, তিনি নির্বাচিত জনপ্রতিনিধি। মিজান হচ্ছেন রানীনগর 2 নম্বর পঞ্চায়েত সমিতির সদস্য, তৃণমূলেরই লোক। মিজানের অভিযোগ, ঘরের লোকের হাতেই এইভাবে মার খেতে হয়েছে তাকে মেরেছেন বিধায়ক সৌমিক হোসেনের অনুগামীরা। সৌমিক তৃণমূলেরই বিধায়ক। মুর্শিদাবাদ মেডিকেল কলেজ হাসপাতালে এখন ভর্তি মিজান। এই শুধুমাত্র ভয় দেখানো চক্রান্ত। ওরা ভাবছে আমাকে মেরে ফেললে মনে হয় রানীনগরের কণ্ঠরোধ করা যাবে। আমি শুধু এদের পিছনে যিনি আছেন, আমাদের বিধানসভার বিধায়ক সৌমিক হোসেনকে বলতে চাই, আপনার হাত তো রক্তে রাঙা। ডোমকলে সন্ত্রাস করেছেন, রানীনগরে সন্ত্রাস করেছেন। আপনি এখানকার পঞ্চায়েত সমিতির সভাপতিকে দিয়ে রানীনগরে সন্ত্রাস করতে চাইছেন। আমি আপনাকে বলি, আমার এই মাথা ফাটা, হাত ভাঙা, পুরো বডিতে আক্রমণ করেছেন পিস্তল দিয়ে। আর আপনাকে চ্যালেঞ্জ করছে, এই রক্ত মাথায় নিয়ে, এই রক্ত বিফলে যাবে না, এই রক্ত আপনাকে বুঝিয়ে দেবে রানীনগরের মানুষ। নিজেরই দলের বিধায়কের অনুগামীদের হাতে মার খেতে হলো কেন? পিকনিক, কারণটা হচ্ছে পিকনিক। মমতা বন্দ্যোপাধ্যায় বলেই দিয়েছেন যে এখন এসআইআর-এর শুনানি চলছে, মানুষের অনেক কষ্ট, তাদের কষ্ট লাঘব করতে সমস্ত স্তরের কর্মীদের, শুধু বিএলএদের নয়, আপাতত পিকনিক সব তাকে তুলে রাখো, ভোটের পর ভোট জিতে পিকনিক হবে। কে শুনছে কার কথা? কাকস্য পরিবেদনা। চারদিকে পিকনিক হয়েই চলেছে এবং অবশ্যই তৃণমূল নেতাদের। হয়তো লোকাল নেতারা মনে করছেন কর্মীদের চাঙ্গা রাখতে হলে একটু নাচা গানা খানাপিনা বিশেষ প্রয়োজন, বিশেষ করে এই হিমেল ঠান্ডায়। ভোটের আগে ওয়ার্ম আপ আর কি। বেচারা মিজানের আজকে ছিল জন্মদিন, মানে যিনি মার খেয়েছেন, সেই সূত্রেই পিকনিকের বন্দোবস্ত করেছিলেন মিজান, খবর অন্তত সেই রকমই। আর তাতেই নাকি খেপেছেন বিধায়কের অনুগামীরা। আসলে গতকাল বিধায়কের পিকনিকে যা লোক হয়েছিল, মানে তৃণমূলেরই লোক হয়েছিল, তার থেকে বেশি কর্মী আজকে মিজানের ডাকা পিকনিকে চলে এসেছিল। তাতেই নাকি বিধায়ক ঈর্ষান্বিত হয়ে পড়েন এবং তার লোকজন গিয়ে একদম মেরে ধরে পিটিয়ে দেয়। পিকনিক স্পটে যাওয়ার আগেই রাম ধোলাই, পঞ্চায়েত সমিতির সদস্যকে শিক্ষা দেওয়া আর কি, এভাবে বলতেই পারেন। রানীনগরের বিধায়ক কি মনে করছেন তার জনপ্রিয়তায় ভাটা পড়ছে নিজের এলাকাতেই? মিজান কিন্তু সেই রকম অভিযোগই করছে। জনপ্রিয়তা কমছে। কারা মারলো সংক্ষেপে বলে? কারা মারলো?
পঞ্চায়েত সমিতির সভাপতির ভাইয়েরা শ্রমিক হোসেনের নির্দেশে রাজীব, নান্টু, আকাশ, দুলাল, হুমায়ুন, হাসিবুল এরা মারলোটা কেন? মারলো মানে গতকাল বিধায়ক শ্রমিক হোসেনের পিকনিক হয়েছে, সেই পিকনিকের লোক হয়নি। আজ আমরা একটা পিকনিক করছি, আমি পঞ্চায়েত সমিতির মেম্বার তৃণমূলের। প্রচুর মানুষ সমাগম হবে, আমাকে মেরে সেই মানুষকে আটকাতে চাইছে। মানুষ মুখ খুলছে তার দুর্নীতির বিরুদ্ধে। কার শ্রমিকের বিরুদ্ধে? হ্যাঁ, কি দিয়ে মেরেছে আপনাকে? হাতুড় দিয়ে, লোহার রড দিয়ে, পিস্তলের বাট দিয়ে, গরম জল, কাচের বোতল, বয়াম সব কিছু দিয়ে। বিধায়ক মানে যার অনুগামীদের বিরুদ্ধে মারধর করার অভিযোগ, তিনি এই গোটা ঘটনায় একটা পরিকল্পিত চক্রান্ত দেখছেন। আমি তো আজকে বহরমপুরে আছি এবং আমি যেটা শুনলাম যে সকালবেলা চায়ের দোকানে বসে নিজেদের মধ্যে কি ঝামেলা করেছে, এবং সবকিছু তো সম্ভব না। চায়ের দোকানে উঠে বসে যদি সকালবেলায় মারামারি করে, তার দায়িত্ব কি আমার? এটা কিছুদিন থেকে আমরা দেখছি যে এরকম একটা অশান্তি পাকানোর একটা চেষ্টা করছে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে। 5 তারিখ থেকে 6 তারিখ থেকে এরকম দেখছি, এবং তারা এসব করছে। এবং কেন ওরা করেছে, আমি তো নিজে পুলিশকে বললাম যে বিষয়টা তদন্ত করে কি কারণে হয়েছে, এবং যারা যারা আছে দোষী সেগুলো আপনারা দেখুন। অস্তিত্ব কমে যাচ্ছে কি অস্তিত্ব বেড়ে যাচ্ছে, সেটা তো পঞ্চায়েত ভোটে যারা বলছে তারা তো সব হেরে গেছিল, ঠিক আছে? এখন নতুন করে যারা এসছে দলে, তারা তো সব ভালোই সংগঠনটা করছে। ওখানে 9টা পঞ্চায়েতের মধ্যে 7খানা হেরে গেছে, পরে তারা আবার জয়েনিং করে ফেলেছে। অস্তিত্ব কমছে না বাড়ছে সে তো সময় কথা বলবে। নিজেরও লজ্জা, পার্টি অফিস থাকতেও আমরা পার্টিতে মিটিং করতে পারি না, কোনো কিছু মিটিং থাকলে মাঠে ঘাটে করতে হয়। তালা মেরেছে নাকি? তালা মেরে গোষ্ঠীদ্বন্দ্ব। তারা মেরেছে তালা? অপোনেন্ট পার্টি, মানে আমাদের গোষ্ঠীদ্বন্দ্ব, তৃণমূলেরই। তৃণমূল কংগ্রেস বিশুদ্ধ লোহা, সেই লোহাকে যত পোড়াবে, যত দাতাবে, সেই লোহা তত বলিষ্ঠ, শক্তিশালী, তেজি হবে। খোদ দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক, যাকে দল সেনাপতি বলে মনে করে তৃণমূল কংগ্রেসের অবশ্যই, তিনি দাবি করছেন তাদের দলটা পুরো বিশুদ্ধ লোহা। আর সেই দলের লৌহ কঠিন নেতারা কি করলেন? নিজেদের পার্টি অফিসে নিজেরাই তালা ঝুলিয়ে দিলেন। লোহার তালা, মানে ইস্পাতের লোহা থেকেই তো হয়, বিশুদ্ধ লোহার তালা। কোথায় আবার? পূর্বস্থলী উত্তর বিধানসভার দোগাছিয়া অঞ্চলে। কারণটা জানতে ইচ্ছে করছে না? সেটা কি বলে দিতে হবে? সেখানে দলের কোন্দলে মাথা ঢাকতে গিয়ে পা বেরিয়ে পড়ার দশা, ঢাকা যাচ্ছে না। অনেক দিন ধরে চলছে, কোনো মিটমাট হয়নি। ভোটের আগে এইটা হচ্ছে দলের চেহারা। আর একটা নমুনা দেখালাম এর আগে মুর্শিদাবাদ। উপরতলা রোজ বার্তা দেয়, হবি ভুলবান। 2026-এর নির্বাচন এদেরকে শুধু পরাজিত করার নির্বাচন নয়, এদেরকে শিক্ষা দেওয়ার নির্বাচন। একটা হয় নির্বাচিত করার জন্য নির্বাচন, আর একটা হয় শিক্ষা দেওয়ার নির্বাচন। প্রতিপক্ষকে শিক্ষা দেওয়ার নির্বাচন। কিন্তু পূর্বস্থলী উত্তর বিধানসভার দোগাছিয়া অঞ্চলের তৃণমূল কি শিক্ষা নিল? এখানে দলের এক পক্ষ অন্য পক্ষকে শিক্ষা দিতেই উঠে পড়ে লেগেছে, ফলে পার্টি অফিসে তালা ঝুলছে বছর দুয়েক ধরে। বর্তমান ব্লক প্রেসিডেন্ট রাজীব আপন ওনারা এসেছিলেন, ওনারা এসে এই তালা ভেঙে দিয়েছিলেন। এখানে বিদ্যুৎ সরকার পঞ্চায়েত প্রেসিডেন্ট এবং এখানকার লোকাল ভীম ঘোষ বা স্বপন ঘোষ, ওনাদের সঙ্গে যারা নেতৃত্ব দেন, তারা আবার পুনরায় তালা মেরে দিয়েছিলেন। তাহলে এক গোষ্ঠী তালা মেরেছে, আবার আলাদা তালা মেরেছে আরেক গোষ্ঠীও। কিন্তু কেন? বছর দুয়েক আগে পঞ্চায়েত নির্বাচনে টিকিট দেওয়া নিয়ে কোন দল, তারপর থেকে পার্টি অফিসে তালা ঝুলছে। আমাদের পঞ্চায়েত গঠনের আগে থেকেই আমাদের একটা অশান্তির কারণে দলের বিতর্ক হওয়াতে আমরা এখানে তালা মারে আগের ব্লক সভাপতি নেতৃত্বে। জায়গাটা তো আমাদের, আপনাদের জায়গা? আমাদের জায়গা। আচ্ছা, এই যে ছবি স্ট্যাচু দেখছে, এটা কার? উনি আমার কাকা, প্রণব রায় চৌধুরী। নিজের কাকা। আপনারা জমি দিয়েছেন? হ্যাঁ। কিন্তু আজকে আপনারা সেই ঘরে ঢুকতে পারছি না। তালাবন্দি পার্টি অফিস ঠায় দাঁড়িয়ে। তাহলে তৃণমূল কর্মীরা মিটিং করছেন কোথায়? খুলছে না। তাহলে আপনারা কোথায় করছেন? আমরা মাঠে ঘাটে, এখন ওই বাগানে, বাবুদের দোলতলায় বা স্কুলে। পার্টি শিব মন্দিরে বসে পার্টি আলোচনা হচ্ছে। মন্দিরে বসে? মন্দিরে বসে।
এটা তো যারা বিজেপি কিংবা সিপিএম হাসাহাসি করে, সিপিএম বিজেপি সব হাসাহাসি করছে। তৃণমূল কর্মী নিজেই বলছেন প্রকাশ্য কোন্দলে দল এখানে হাসির পাত্র, আর বিজেপি তো বলবেই। আর এখন বিষয় হয়ে গিয়েছে, এখন ওদের মধ্যেই পঞ্চায়েতের ভাগ বাটোয়ারা নিয়ে কেউ এমএলএর কাছে কতটা পাঠাবে, যেহেতু প্রশাসনিক ব্লক পূর্বস্থলী 1 নম্বর ব্লক, সেখানে কতটা কাটমানি পাঠাবে, এই নিয়ে ওদের গন্ডগোল। যতক্ষণ না ওদের ভাগ বাটোয়ারার সমস্যা মিটছে, এ সমস্যার সমাধান হবে না। পূর্বস্থলী উত্তরের বিধায়ক তপন চট্টোপাধ্যায় আর পূর্বস্থলী দক্ষিণের বিধায়ক স্বপন দেবনাথ রাজ্যের মন্ত্রী। স্থানীয় তৃণমূল নেতৃত্ব বলছে দুজনকে জানিয়েও পার্টি অফিস খোলা যায়নি। সামনেই 26-এর বিধানসভা নির্বাচন, কঠিন লড়াই। তার আগে আদৌ পার্টি অফিস কি খোলা যাবে? বিধায়ককে জানিয়েছি এবং আমাদের মন্ত্রীর অফিসেও জানিয়েছি, কিন্তু কোনো আজ আজ পর্যন্ত সোরা হয়নি। 1 জানুয়ারির আগে প্রতিষ্ঠা দিবস আমরা যখন করব, আমাদের দুটো পাইপ, একটা পাইপ চুরি হয়ে গেছে, যেটা পতাকা উঠে এই দলীয় পার্টি অফিসের সামনে। শুনলেন, প্রতিপক্ষের সঙ্গে রাজনৈতিক লড়াই নয়, গৃহযুদ্ধেই জেরবার পূর্বস্থলী উত্তর বিধানসভার দোগাছিয়া অঞ্চলের তৃণমূল।